আজকে আমরা আলোচনা করব গ্লাইকোজেনেসিস। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পিজি লেভেল ফিজিওলজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস যেমন কনসেপচুয়াল একটা টপিক এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামিনেশনে কোয়েশ্চেন্স দেওয়া হয়। তোমরা যখন গ্লাইকোজেনেসিস পড়ো তোমাদের মধ্যে বিভিন্ন রকমের কনফিউশন হয়। সকল বায়োকেমিস্ট্রি বই যখন পড়বে দেখবে যে পড়ে বুঝতে পারবে না, তার সঙ্গে সঙ্গে অনেকটা তোমাদের সময় চলে যাবে সেটা বুঝতে গিয়ে। তো এই ভিডিওতে আমি খুব সহজে গ্লাইকোজেনেসিস প্রসেস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রকৃতপক্ষে গ্লুকোজ এবং গ্লাইকোজেনের মধ্যে পার্থক্য আছে। অ্যাকচুয়ালি গ্লাইকোজেন হলো হোমোপলিস্যাকারাইড। অসংখ্য গ্লুকোজ অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয় আলফা 1,4 এবং আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে, এবং তার ফলেই গ্লাইকোজেন তৈরি হয়। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্লাইকোজেন মলিকুল, সুতরাং এই জায়গাতে একটা গ্লাইকোজেন মলিকুল আছে এবং অনেক গ্লুকোজ দেখতে পাচ্ছ যে ইননাম্বারেবল মানে গ্লুকোজ এখানে আছে। তো অসংখ্য গ্লুকোজ পরস্পরের সঙ্গে আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে একটা চেন তৈরি করছে। এটা যেমন হয় তার সঙ্গে সঙ্গে আলফা 1,6 লিঙ্কেজ দিয়ে এখানে ব্রাঞ্চিং হয়। ঠিক আছে, তাহলে প্রকৃতপক্ষে গ্লাইকোজেন হলো এক রকমের ব্রাঞ্চড, তাহলে এটা হচ্ছে একটা ব্রাঞ্চড হোমোপলিস্যাকারাইড। ব্রাঞ্চড হোমোপলিস্যাকারাইড, রাইট? হোমোপলিস্যাকারাইড কেন? কারণ শুধুমাত্র এটা কিন্তু গ্লুকোজ দিয়ে তৈরি, এবং তার সঙ্গে সঙ্গে ব্রাঞ্চ কেন? কারণ এর মধ্যে ব্রাঞ্চিং দেখা যায়। এই গ্লাইকোজেনেসিস হওয়ার প্রকৃতপক্ষে ইম্পর্টেন্সিটা কোথায়, মানে একটা সেলের মধ্যে কেন গ্লাইকোজেনেসিস হবে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ধরা যাক একটা সেল আছে, এখানে দেখতে পাচ্ছি একটা সেল আছে এবং এই সেলের মধ্যে শুধুমাত্র গ্লুকোজ আছে। যখন সেলের মধ্যে শুধুমাত্র গ্লুকোজ থাকে তখন এই গ্লুকোজ কি করে? জলকে অ্যাবসর্ব করে নেয়। যদি জল সেলের মধ্যে যদি ঢোকে, দেখো এখানে সেলের মধ্যে জল ঢুকছে, সেলের মধ্যে জল ঢুকছে, তাহলে প্রচুর পরিমাণে জল ঢুকে সেলের লাইসিস ঘটিয়ে দেয়, মানে সেলকে এক্ষেত্রে রাপচার করে দেয়। তাহলে এই গ্লুকোজকে এমন একটা স্ট্রাকচারে পরিণত করতে হবে যেক্ষেত্রে ওয়াটার ঢুকবে কিন্তু এতটা পরিমাণে ঢুকবে না যে ক্ষেত্রে সেলের লাইসিস ঘটে, এবং সেই জন্যই তার যে স্ট্র্যাটেজি, সেল নিজের লাইসিসকে প্রিভেন্ট করার জন্য যে স্ট্র্যাটেজি ফলো করে, তো সেটা হচ্ছে গ্লাইকোজেন সিনথেসিস করে ফেলে সেল, রাইট? তাহলে দেখো যদি সেলের মধ্যে প্রধানত ফ্রি গ্লুকোজ যদি সেলের মধ্যে থাকে, এখানে দেখো যে সেলের মধ্যে ফ্রি গ্লুকোজ আছে, সুতরাং আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখো সেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফ্রি গ্লুকোজ আছে। তাহলে ফ্রি গ্লুকোজ যদি থাকে তাহলে সেলের মধ্যে কী হবে? হাই মোলারিটি তৈরি হবে, এবং সেই হাই মোলারিটি কী করবে? অ্যাট্রাক্ট ওয়াটার, এখানে ওয়াটার মলিকুলকে অ্যাট্রাক্ট করছে, এবং তার ফলে সেলের মধ্যে প্রচুর পরিমাণে জল ঢুকে যাবে, সেল লাইসিস ঘটবে, তার মানে সেলের এক্সপ্লোশন হয়ে যাবে, সেল এক্ষেত্রে রাপচার করে যাবে। কিন্তু আর একটা সেল আমরা নিয়েছি, এখানে গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়েছে, দেখেছো এখানে ব্রাঞ্চড হোমোপলিস্যাকারাইড তৈরি হয়েছে, সো দিস ইজ গ্লাইকোজেন। তাহলে দেখো গ্লাইকোজেন একটা স্পেসিফিক জায়গাতে ক্লাম্পড হয়ে যাচ্ছে, অসংখ্য গ্লুকোজ মলিকুল, এক্ষেত্রে কিন্তু স্পেস অনেকটা কমে যাচ্ছে সেলের মধ্যে। তাহলে জলও কিন্তু এক্ষেত্রে কম ঢুকছে, এখানে যেখানে এতগুলো জলের অণু ঢুকছে কিন্তু সেলের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল ওয়াটার মলিকুল ঢুকছে। তাহলে যখন গ্লাইকোজেনে পরিণত হয় তখন মোলারিটি কমে যায়, এবং তার ফলে গ্লুকোজ একটা কম্প্যাক্ট স্ট্রাকচারে পরিণত হয়, এবং স্ট্রাকচার অকুপাইজ লেস স্পেস, এবং স্ট্রাকচার কী করছে? খুব কম পরিমাণে স্পেস নিচ্ছে এখানে সেলের মধ্যে, এবং তার ফলে কোনো রকম লাইসিস হচ্ছে না। তো গ্লাইকোজেন অ্যালাউজ দ্য সেল, গ্লাইকোজেন সেলকে অ্যালাউ করছে টু স্টোর ভাস্ট অ্যামাউন্ট অফ এনার্জি, প্রচুর পরিমাণে এনার্জি স্টোর করতে, উইদাউট ক্রিয়েটিং অ্যান অসমোটিক বম্ব। তার মানে কোনো রকম সেল লাইসিস ঘটছে না, কিন্তু সেলের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে সেল প্রচুর পরিমাণে এনার্জি স্টোর করে রাখছে। এখন যে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই গ্লাইকোজেনেসিস কোথায় হয় এবং গ্লাইকোজেনেসিস প্রসেস কখন হয়? দেখো গ্লাইকোজেনেসিস দ্য ট্রিগার হোয়েন অকার্স ইন দ্য ওয়েল ফেড স্টেট। আমরা যখন প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করি, ধরা যাক তুমি খাবার খেলে এবং খাবার পরে সেই ফুড থেকে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। তাহলে সেই গ্লুকোজ যেটা তৈরি হচ্ছে, সেই গ্লুকোজ এবার গ্লাইকোজেনে কনভার্টেড হয়ে যাবে, এবং এই প্রসেস করে কে? এই প্রসেসটা করে কিন্তু ইনসুলিন। আমরা সবাই জানি যে ইনসুলিন প্রধানত ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। তাহলে গ্লুকোজ যদি গ্লাইকোজেনে পরিণত হয়, সুতরাং অটোমেটিক্যালি ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে। তাহলে যখন আমরা ওয়েল ফেড স্টেটে থাকি, যখন আমরা মোটামুটি ভরা পেটে থাকি যেটাকে বলা হয়, তো তখনই কিন্তু ইনসুলিন এই গ্লাইকোজেনেসিস ঘটায়। এবং দ্য লোকেশন, মানে কোথায় প্রধানত এই গ্লাইকোজেনেসিস হয়? অকার স্ট্রিক্টলি ইন দ্য সাইটোসল। তাহলে কোষের সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু গ্লাইকোজেনেসিস পদ্ধতি হয়, এবং এই গ্লাইকোজেন স্টোরড অ্যাজ সাইটোপ্লাজমিক গ্র্যানিউলস, মানে সাইটোপ্লাজমের মধ্যে ছোট ছোট দানা হিসাবে এটা প্রধানত সঞ্চিত থাকে।
রাইট। সুতরাং সাইটোপ্লাজমে গ্র্যানিউলস হিসেবে এটা সঞ্চিত থাকে এবং স্পেসিফিক্যালি অ্যাজ দ্য আলফা রোজেটি ফর্ম মেড 20 থেকে 40 বিটা পার্টিকেলস। আচ্ছা, এবার দেখো এই যে গ্লাইকোজেন যেটা তৈরি হচ্ছে, আমরা সবাই জানি যে যকৃৎ এবং পেশিতে প্রধানত গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। তাহলে দ্য প্রাইমারি টিস্যু গ্লাইকোজেনেসিসের লিভার এবং তার সঙ্গে সঙ্গে মাসেলস। কিন্তু লিভার এবং মাসেলসে যে গ্লাইকোজেনের স্টোরেজ তার মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স আছে। দেখো, যদি আমরা ওয়েট অনুযায়ী ধরি, মানে গ্লাইকোজেনের যদি ওয়েট আমরা ধরি, তাহলে লিভারে কিন্তু গ্লাইকোজেনের পরিমাণ বেশি থাকে দেন মাসেল, রাইট। আবার যদি ওভারঅল যদি স্টোরেজ আমরা ধরি, তাহলে মাসেলসে গ্লাইকোজেন বেশি থাকে দেন লিভার। এই জায়গাটা ভালো করে মাথায় রাখবে। তাহলে আমরা সবাই জানি যে লিভার বা যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন স্টোর থাকে, তাহলে ওয়েট এবং তার সঙ্গে সঙ্গে ওভারঅল স্টোরেজ অনুযায়ী কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স আছে। জেনেসিস বুঝতে গেলে অবশ্যই কিন্তু গ্লাইকোজেন মলিকুলের অ্যানাটমি আমাদের একদম ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। মানে গ্লাইকোজেন মলিকুল প্রকৃতপক্ষে কী, তার মধ্যে কী কী স্ট্রাকচার থাকে সেটা সম্পর্কে কিন্তু আমাদের কনসেপশন থাকতে হবে। দেখো, গ্লাইকোজেন মলিকুল শুরু হচ্ছে যেখান দিয়ে, সেটা হচ্ছে একটা পলিপেপটাইড দিয়ে, তো তার নাম হচ্ছে গ্লাইকোজেনিন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লাইকোজেনেসিস বুঝতে গেলে এই গ্লাইকোজেনিন সম্পর্কে আইডিয়া নিতে হবে। তাহলে একটা হিউজ গ্লাইকোজেন মলিকুল, তার স্টার্টিং হচ্ছে কোথা দিয়ে, গ্লাইকোজেনিন, হুইচ ইজ আ পলিপেপটাইড দ্যাট অ্যাক্ট অ্যাজ দ্য প্রাইমার। সো ডিউরিং গ্লাইকোজেনেসিস দিস গ্লাইকোজেনিন অ্যাক্টস অ্যাজ প্রাইমার, অ্যান্ড ইন দিস প্রাইমার ইন্ডিভিজুয়াল গ্লুকোজ মলিকুলস উইল বি অ্যাডেড। মানে একটা একটা করে গ্লুকোজ মলিকুল কিন্তু এই প্রাইমারের সঙ্গে যুক্ত হবে। এখন যখনই গ্লুকোজ মলিকুল এইভাবে যুক্ত হচ্ছে, তখন একটা লিনিয়ার একটা চেন তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই যে লিনিয়ার চেন, এক্ষেত্রে প্রত্যেকটা গ্লুকোজ, এটা ধরা যাক একটা গ্লুকোজ অণু, এখানে একটা গ্লুকোজ অণু, এবং আমরা জানি যে কার্বোহাইড্রেট এর মধ্যে যে মনোমার যেগুলো থাকে সেগুলো গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত থাকে। তাহলে প্রত্যেকটা গ্লুকোজ অণু এক্ষেত্রে কী হচ্ছে, গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং এই যে গ্লাইকোসাইডিক বন্ড সেটা হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। কিন্তু গ্লাইকোজেন একটা ব্রাঞ্চড পলিস্যাকারাইড। তাহলে কি হবে, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি। সুতরাং এই ব্রাঞ্চিং পয়েন্টে কোন ধরনের গ্লাইকোসাইডিক বন্ড থাকে, আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। সো গ্লাইকোজেন ইজ এ হোমোপলিস্যাকারাইড অফ দ্য গ্লুকোজ। অবভিয়াসলি দিস ইজ মেড আপ অফ গ্লুকোজ, অ্যান্ড দ্য ব্রাঞ্চিং মেক্স দ্য মলিকুল হেভিলি গ্লোবিউলার। এই যে ব্রাঞ্চিং যখন হচ্ছে, তখন মলিকুল কি হচ্ছে, হেভিলি গ্লোবিউলার হয়ে যাচ্ছে, মানে এরকম হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, এবং এক্সেপশনালি স্পেস এফিসিয়েন্ট। প্রথমেই যেটা তোমাদেরকে দেখালাম যে সেলের মধ্যে যখন গ্লাইকোজেন সঞ্চিত হয়, তখন সেলের মধ্যে কিন্তু সে কম স্পেস অকুপাই করে, কারণ এটা একটা কম্প্যাক্ট মলিকুল। সো দিস উইল অকুপাই লেস প্লেস। পদ্ধতির যে স্টেপ, একদম ওভারঅল স্টেপ বোঝার আগে প্রথমে এই স্টেপগুলো একটু জেনে নাও। দেখো, গ্লাইকোজেনেসিস হওয়ার জন্য প্রকৃতপক্ষে যে কি এনজাইম যেটা লাগে, তাহলে গ্লাইকোজেনেসিস হওয়ার জন্য যেটা কি এনজাইম যেটা লাগে, তার নাম হচ্ছে গ্লাইকোজেন সিনথেস। তাহলে যে এনজাইম গ্লাইকোজেন তৈরি করে, তো তার নামই হচ্ছে গ্লাইকোজেন সিনথেস। এবং গ্লাইকোজেনেসিস প্রধানত 4টে স্টেপে সম্পন্ন হয়। স্টেপ 1 মানে সিনথেসিস অফ ইউরিডাইন ডাইফসফেট গ্লুকোজ, অ্যাক্টিভেশন অফ দ্য র মেটেরিয়াল। যেটা তোমাদের বলছিলাম যে গ্লাইকোজেনিনের সঙ্গে ইন্ডিভিজুয়ালি এক একটা করে গ্লুকোজ মলিকুল যুক্ত হচ্ছে, তাহলে অবভিয়াসলি গ্লুকোজকে কি হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। এবং এই অ্যাক্টিভ গ্লুকোজের নামই হচ্ছে ইউডিপি গ্লুকোজ। তো সেই ইউডিপি গ্লুকোজ, প্রথমে আমাদের ইউডিপি গ্লুকোজ তৈরি করতে হবে। গ্লাইকোজেনেসিস হওয়ার জন্য প্রথমে ইউডিপি গ্লুকোজ তৈরি করতে হবে, কারণ এই ইউডিপি গ্লুকোজগুলোই পরপর যুক্ত হবে। যখনই তার মধ্যে এনার্জি থাকবে, তাহলে সেটা সহজেই বন্ড তৈরি করতে পারবে, রাইট। আচ্ছা, এরপরে দেখো স্টেপ 2 হচ্ছে ইনিশিয়েশন, লেইং দ্য গ্লাইকোজেনিন ফাউন্ডেশন। দেখো, গ্লাইকোজেনিনের সঙ্গে কি হচ্ছে, প্রথমে 7 থেকে 8টা ইউডিপি গ্লুকোজ যুক্ত হয়। সুতরাং এই যে প্রসেসটা, তো সেটাই হচ্ছে ইনিশিয়েশন। এরপরে যে স্টেপ হবে সেটা হচ্ছে এলঙ্গেশন, মানে এই যে প্রাইমার যেটা তৈরি হচ্ছে, তো সেই প্রাইমারে এবার আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে অসংখ্য গ্লুকোজ যুক্ত হচ্ছে, মানে গ্লাইকোজেনের একটা চেন তৈরি হচ্ছে। এবং তারপরে সবশেষে যে স্টেপ আছে সেটা হচ্ছে স্টেপ 4, দ্যাট ইজ দ্য ব্রাঞ্চিং। এবং ব্রাঞ্চিংয়ে কি হচ্ছে, ক্রিয়েটিং আলফা 1,6 জাংশন। তাহলে এই 4টি স্টেপে প্রধানত গ্লাইকোজেনেসিস সম্পন্ন হয়। এরপরে আমরা চলে আসি, দেখো সিনথেসিস অফ দ্য ইউডিপি গ্লুকোজ, মানে প্রথম যে স্টেপ বলেছিলাম, ইউডিপি গ্লুকোজ কিভাবে তৈরি হয়, মানে গ্লুকোজের কিভাবে অ্যাক্টিভেশন হয়। দেখো, তো প্রথমেই যে গ্লুকোজ যেটা থাকে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজ আছে।
তো গ্লুকোজ এক্ষেত্রে হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজের প্রভাবে প্রথমে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। তো এই যে দুটো এনজাইম আছে হেক্সোকাইনেজ এবং তার সঙ্গে সঙ্গে গ্লুকোকাইনেজ, তো হেক্সোকাইনেজ কোথায় থাকে মাসেলসে এবং গ্লুকোকাইনেজ কোথায় থাকে লিভারে। সো অলদো দে আর ডিফারেন্ট এনজাইম বাট দেয়ার ফাংশন ইজ সেম, দেয়ার লোকেশন ইজ ডিফারেন্ট but their function is same, that is they will convert this glucose into glucose 6 phosphate with the help of adenosine triphosphate। ঠিক আছে, তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে ইউজ করছে, গ্লুকোজের সঙ্গে যেহেতু ফসফেট যুক্ত হচ্ছে তাহলে অবভিয়াসলি এখানে এটিপি ইউটিলাইজ হবে। তাহলে এটিপির সাহায্যে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। কে কাজে হেল্প করছে? হেক্সোকাইনেজ এবং গ্লুকোকাইনেজ। এরপরে কি হবে? এরপরে দেখো এই যে গ্লুকোজ 6 ফসফেট যেটা আছে, তো সেই গ্লুকোজ 6 ফসফেট ফসফোগ্লুকোমিউটেজের প্রভাবে গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হয়। এরপরে এই গ্লুকোজ 1 ফসফেট থেকে ইউডিপি গ্লুকোজ তৈরি হয় এবং এই কাজে কিন্তু মানে হাই এনার্জি রিচ ইউটিপি মলিকুল এক্ষেত্রে কাজ করে, তাহলে ইউডিপি গ্লুকোজ আমরা পেয়ে গেলাম। সুতরাং এই ইউডিপি গ্লুকোজই কিন্তু প্রকৃতপক্ষে অ্যাক্টিভ গ্লুকোজ, রাইট? আচ্ছা, এরপরে নেক্সট অংশে আমরা চলে যাই, তার মানে প্রাইমার তৈরি। দেখো গ্লাইকোজেনিন, তো গ্লাইকোজেনিন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গ্লাইকোজেনিন এবং এই গ্লাইকোজেনিনের সঙ্গে কে যুক্ত হচ্ছে? ইউডিপি গ্লুকোজ। গ্লাইকোজেনিনের সঙ্গে ইউডিপি গ্লুকোজ যুক্ত হচ্ছে। গ্লাইকোজেনিনের সঙ্গে একটা মলিকুল থাকে, একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, তার নাম হচ্ছে টাইরোসিন, এবং এই টাইরোসিনের সঙ্গে ইউডিপি গ্লুকোজ, দেখো ইউডিপি গ্লুকোজ আসছে এবং সেখান থেকে ইউডিপি বেরিয়ে যাচ্ছে, তার ফলে শুধু কোনটা পড়ে থাকছে? গ্লুকোজ। তো এইরকমভাবে অসংখ্য ইউডিপি গ্লুকোজ পরপর যুক্ত হচ্ছে। তাহলে পরপর যুক্ত হয়ে এখানে গ্লুকোজ 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 গ্লুকোজ, প্রথমেই 7 থেকে 8টা গ্লুকোজ এই গ্লাইকোজেনিনের টাইরোসিন মলিকুলের সঙ্গে যুক্ত হয় এবং এই যে স্ট্রাকচারটা যেটা তৈরি হচ্ছে এটাই হলো গ্লাইকোজেনেসিসের প্রাইমার। যেরকমভাবে ডিএনএ রেপ্লিকেশন হয় একটা আরএনএ প্রাইমার যেমন লাগে, সেরকমভাবে গ্লাইকোজেনের এলংগেশন হওয়ার জন্য প্রথমেই একটা প্রাইমার লাগে এবং সেই প্রাইমারটা এইভাবে তৈরি হয়। দ্য পাথওয়ে রিকোয়ার্স এ প্রোটিন প্রাইমার, তো তার নাম হচ্ছে গ্লাইকোজেনিন। সো ইট কন্টেন্স এ স্পেসিফিক টাইরোসিন রেসিডিউস। এরপরে যেটা হবে সেটা হচ্ছে অটোগ্লাইকোসাইলেশন। দেখো নো এক্সটার্নাল এনজাইম ইজ রিকোয়ার্ড, এক্ষেত্রে কিন্তু কোনো রকম এনজাইমের প্রয়োজন হচ্ছে না। গ্লাইকোজেনিন ক্যাটালাইজেস ইটস ওন রিয়াকশান। এই যে গ্লাইকোজেনিন আছে, এই গ্লাইকোজেনিন কিন্তু নিজেই তার রিয়াকশানকে ক্যাটালাইজ করে। এরপরে আমরা যে স্টেপ যেটা দেখব, তো সেটি হচ্ছে এলংগেশন। প্রথমে আমরা দেখেছিলাম যে একটা গ্লাইকোজেন প্রাইমার, তো এখানে গ্লাইকোজেনিন আছে এবং অনেকগুলো গ্লুকোজ মলিকুল যুক্ত হয়েছে। এরপরে যে কি এনজাইম আছে, দ্যাট ইজ দ্য গ্লাইকোজেন সিনথেস, এবং এই গ্লাইকোজেন সিনথেস এবার কী করছে? এই প্রাইমারের সঙ্গে নতুন নতুন গ্লুকোজ অ্যাড করছে। সুতরাং এই পর্যন্ত যদি আমরা প্রাইমার দেখি, তারপরে আরও নতুন নতুন গ্লুকোজ যুক্ত হচ্ছে। সো দিস নিউ গ্লুকোজ অ্যাটাচড ভায়া আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। নতুন নতুন গ্লুকোজগুলো কি হচ্ছে? আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে যুক্ত হচ্ছে। সো গ্লাইকোজেন সিনথেস এক্সটেন্ডস দ্য লিনিয়ার চেন আপ টু 11 থেকে 12টা গ্লুকোজ ইউনিটস লং। সুতরাং এইভাবে ক্রমশ এলংগেশন হচ্ছে। তো এলংগেশন হওয়ার পরে কি হবে? দেখো এলংগেশন হওয়ার পরে এরপরে আমরা ব্রাঞ্চিং দেখব। স্টেপ নাম্বার 4 যেটা বলেছিলাম, দ্যাট ইজ ব্রাঞ্চিং। দেখো যখনই এলংগেশন প্রসেসে মোটামুটি 11 থেকে 12টা এরকম গ্লুকোজ মলিকুল প্রাইমারের সঙ্গে যুক্ত হলো, তখন একটা ব্রাঞ্চিং এনজাইম এখানে চলে আসে এবং সেই ব্রাঞ্চিং এনজাইমটার নাম হচ্ছে আলফা 1416 গ্লুকান ট্রান্সফার। তো সে কী করছে? এই চেনের এই জায়গাটাকে সে কেটে দিচ্ছে, মানে গ্লাইকোসাইডিক বন্ডকে আমরা দেখতে পাচ্ছি কেটে দিচ্ছে, এবং কেটে দেওয়ার পরে যে অংশটা যেটা পড়ে রইল সেই অংশটা এখানে কি করছে? একটা নতুন একটা ব্রাঞ্চিং পয়েন্ট তৈরি করছে, দ্যাট ইজ আলফা 16। একটা ব্রাঞ্চিং পয়েন্ট এখানে তৈরি হচ্ছে, আর আলফা 16 এক্ষেত্রে একটা ব্রাঞ্চিং পয়েন্ট সে কিন্তু তৈরি করছে। কাট অ্যান্ড পেস্ট, মানে এই যে লিনিয়ার চেন আছে সেটাকে প্রথমে কাটা হচ্ছে, তারপর সেটাকে এই জায়গাতে পেস্ট করে দেওয়া হচ্ছে। তো এইরকমভাবে প্রধানত গ্লাইকোজেনেসিস প্রসেসে এইভাবে ব্রাঞ্চিং তৈরি হয়। তো এইরকম প্রসেসে প্রধানত গ্লাইকোজেনেসিস পদ্ধতি সম্পন্ন হয়। তাহলে এখানে দেখো আলফা 14 এবং আলফা 16 লিঙ্কেজের মধ্যে কিছু পার্থক্য দেখে নাও। দেখো আলফা 14 যেটা লিঙ্কেজ আছে, তো সেই আলফা 14 লিঙ্কেজ প্রধানত গ্লুকোজকে কী করছে? একটা লিনিয়ার বা স্ট্রেট চেনে পরিণত করে। আর যেটা আলফা 16 লিঙ্কেজ আছে সেটা বেন্ড করে দেয়, অর্থাৎ ব্রাঞ্চিং পয়েন্ট তৈরি করছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এক্ষেত্রে ফাংশন দেখো এলংগেশন। আলফা 14 লিঙ্কেজ যত তৈরি হবে তত এক্সটেন্ডিং দ্য মলিকুল, তত গ্লাইকোজেন তত বাড়বে, তার এলংগেশন হবে। আর কম্প্যাকশন দেখো, যখনই এরকমভাবে যখনই ব্রাঞ্চিং তৈরি হচ্ছে তখন গ্লাইকোজেন কি হচ্ছে? কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, গ্লোবিউলার ফর্ম হয়ে যাচ্ছে। সো মেকিং দ্য মলিকুল গ্লোবিউলার।
এবং তার সঙ্গে সঙ্গে দেখো বিল্ডার মানে এনজাইম কি, এক্ষেত্রে যে আলফা 1,4 লিঙ্কেজ যেটা তৈরি করছে সেটা গ্লাইকোজেন সিনথেস, আর আলফা 1,6 লিঙ্কেজ তৈরি করছে যে এনজাইম, তো তার নাম হচ্ছে ব্রাঞ্চিং এনজাইম। তো এই ইম্পর্টেন্ট অংশগুলো কিন্তু একটু আমাদেরকে ফোকাস করতে হবে। এরপরে আমরা চলে আসি, দেখো দ্য ফাইনাল প্রোডাক্ট দ্যাট ইজ দ্য সেলুলার ব্যাটারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এই জায়গাতে একদম ফাইনাল প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে এখান থেকে স্টার্টিং হয়েছে, সুতরাং এই জায়গাতে আমরা গ্লাইকোজেনিন দেখতে পাচ্ছি, লম্বা চেন তৈরি হচ্ছে, তারপরে আবার এখানে ব্রাঞ্চিং তৈরি হচ্ছে, আবার চেন তৈরি হচ্ছে, আবার ব্রাঞ্চিং তৈরি হচ্ছে, আবার ব্রাঞ্চিং, আবার ব্রাঞ্চিং। তাহলে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার আমরা কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি, এবং যেটা সেলের স্পেস কম নিচ্ছে কিন্তু সেলের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি স্টোর রাখছে। তো এলঙ্গেশন অ্যান্ড দ্য ব্রাঞ্চিং রিপিট এন্ডলেসলি, এলঙ্গেশন এবং ব্রাঞ্চিং সবসময় হয়। দ্য রেজাল্ট কি, হাইপার কম্প্যাক্ট নন অসমোটিক এনার্জি রিজার্ভ। নন অসমোটিক মানে এক্ষেত্রে ওয়াটার ঢুকে কিন্তু সেলের আর কোনো রকম রাপচার করবে না, এবং সেফলি স্টোর্ড ইন দ্য সাইটোজল, সাইটোজলের মধ্যে গ্লাইকোজেন স্টোর থাকবে, রেডি টু বি ডিপ্লয়েড ইন দ্য মুভমেন্ট অফ দ্য ব্লাড সুগার ড্রপ। যখন আবার ব্লাড সুগার ড্রপ করবে তখন এই গ্লাইকোজেনের গ্লাইকোজেনোলাইসিস ঘটবে। তাহলে গ্লাইকোজেনের কি ঘটবে, গ্লাইকোজেনোলাইসিস, এবং তার ফলে এই গ্লাইকোজেন থেকে আমরা গ্লুকোজ পাবো। এই কাজে কে সাহায্য করে, অবভিয়াসলি যে সাহায্য করবে তো তার নাম হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন কি করে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়, রাইট। তো এটাই হচ্ছে প্রধানত গ্লাইকোজেনেসিস প্রসেস। ভালোভাবে তোমাদেরকে এই অংশটা ফোকাস করতে হবে বা পড়তে হবে, প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেওয়া হয় এখান থেকে। এর পরের দিন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হরমোনাল রেগুলেশন অফ মেটাবলিজম, সেটাও তোমাদের পিজি লেভেলের সিলেবাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। অর্থাৎ এই যে ইনসুলিন এবং গ্লুকাগন কিভাবে বিভিন্ন মেটাবলিক রিয়াকশানকে কন্ট্রোল করে, কিভাবে এনজাইমের ফাংশনকে কন্ট্রোল করে, পরের দিন আমরা আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।